আর না না মানে মোবাইল মোবাইলে শুনতে কানের মোবাইলের সময় দিকে ধরে জুমটা আমি বুঝতে পারি ফেসবুকে ক্লাস ফেসবুকে প্রাইভেটটা ভালো হয়। আমাদের কি আছে আজকে টপিকে? আমাদের টপিকে কি কি আছে? আমরা কি পড়ছিলাম? শিব কৌশল, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেন্ট এবার পড়ছি তো না? আর কি আছে? আর কি পড়ছি আমরা? আর নেক্সট আমাদের প্রাণী কোষ আছে না? দেখি বইটা দেখি। কই বইটা দেখি, এই বইটা দেন তো, হয়েছে পিছনে বই আছে। আদ্রিতা না? নাসরিন আক্তার। আচ্ছা, আমরা ইয়ে পড়ি প্রাণীর টিস্যু। প্রাণীর টিস্যু আমরা প্রাণীর টিস্যুর মধ্যে আমরা পড়বো কত ধরনের টিস্যু আছে প্রাণীর? প্রাণীর টিস্যু কত ধরনের আছে? তাহলে আমরা বেসিক টিস্যু, প্রাণীর 4 ধরনের, মৌলিক টিস্যু 4 ধরনের। প্রাণীর মৌলিক টিস্যু 4 ধরনের। লেখেন, প্রাণীর মৌলিক টিস্যু 4 ধরনের। প্রাণীর টিস্যু আমরা পড়তেছি। প্রাণীর মৌলিক টিস্যু 4 ধরনের। প্রাণীর মৌলিক টিস্যু 4 ধরনের। একটা হচ্ছে টিস্যু কাকে বলে, এটা তো পড়ছি তাই না? একই ধরনের কোষ একই রকম কাজ করলে তাদেরকে টিস্যু বলে। ওই টিস্যু, ওই কোষগুচ্ছকে টিস্যু বলে। তাহলে মৌলিক টিস্যু কত ধরনের? 4 ধরনের বলছে। কি কি? এপিথেলিয়াল বা আবরণী টিস্যু। আবরণী টিস্যু। তারপর কি আছে? আবরণী টিস্যু। তারপরে আমাদের দ্যাট মিনস আমাদের ত্বকের সবার বাড়িতে থাকবে আবরণী টিস্যু। তারপরে খোলা আছে। তারপর হচ্ছে পেশি টিস্যু। আবরণী টিস্যু, আবরণী টিস্যু, পেশি টিস্যু, তারপর হচ্ছে যোজক টিস্যু, তারপর হচ্ছে তোমার স্নায়ু টিস্যু। কি কি ধরনের টিস্যু আছে? 4 ধরনের টিস্যু আছে। আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু আর স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু আর স্নায়ু টিস্যু, এগুলো আমাদের বেসিক টিস্যু বা মৌলিক টিস্যু। প্রাণীর মধ্যে 4 ধরনের টিস্যু আছে। তাহলে আমাদের আবরণী টিস্যুটা আমরা বলি। আবরণী, যে টিস্যু আমাদের দেহের আবরণ তৈরি করে, যে টিস্যু দেহে আবরণ তৈরি করে তাদেরকে আবরণী টিস্যু বলে। যে টিস্যু, হ্যাঁ অবশ্যই, লেখার কোনো অবকাশ নাই। যে টিস্যু দেহে আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যু, যে টিস্যু দেহে আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। যে টিস্যু দেহে আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে আবরণ টিস্যু 3 ধরনের। অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে। অবস্থান এবং অবস্থা কোথায়? জীবদেহে অবস্থা। জীবদেহে অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে এর আবার 3 ধরনের। একটা হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস আবরণী টিস্যু। তারপর হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল আবরণী টিস্যু আর কলামনার। তাহলে এটা 3 ধরনের হয় আবরণী টিস্যু। মেইনলি অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। কি কি? স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার আবরণী টিস্যু।
অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে 3 ধরনের। এখন আমরা স্কোয়ামাস আবরণী টিস্যু করব। স্কোয়ামাস, দেখেন স্কোয়ামাস শব্দের অর্থ আইস আকৃতির। স্কোয়ামাস মানে কি? স্কোয়ামাস শব্দের অর্থ আইস আকৃতির, আইসের মতো দেখতে। এই সকল টিস্যু দেখতে আইসের মতো, এই জন্য বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস লেখা আছে, স্কোয়ামাস আবরণী টিস্যু। হ্যাঁ, শব্দের অর্থ আইসের মতো। স্কেল, স্কেল বা আইস, আইসের মতো। আইস সরিয়া চন্দ্রবিন্দু আকার। হ্যাঁ, মাছের যে আইস থাকে না, গোল গোল মাছের আইস আছে না, রুই আইস আকৃতির, আইস আকৃতির, আইসের মতো দেখতে, অনেকটা আইসের মতো। আচ্ছা, তারপরে লেখেন ভিত্তি পর্দার উপর, ভিত্তি পর্দার উপর এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট ভিত্তি পর্দার উপর, ভিত্তি পর্দা বুঝেন তো, বেসমেন্ট মেমব্রেন, যে মেমব্রেনের উপর কোষগুলা বসে থাকে, যে মেমব্রেনের উপর কোষগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় ভিত্তি পর্দা। আর ভিত্তি পর্দার উপর এক স্তর বিশিষ্ট কোষ, এক স্তর বিশিষ্ট কোষের আবরণ, মানে এরা নর্মালি এক স্তর বিশিষ্ট থাকে, এটা বললেই হবে। দ্যাট মিনস এদের ভিত্তিপর্দা থাকে একটা। ভিত্তিপর্দা মানে কি? আমাদের এই যে বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিংটা একটা বেজ হয়েছে না, ফার্স্টে বেজ হয়েছে, বেজ হয়ে তারপরে আমাদের বিল্ডিংটার উপরে উঠছে। তো এই যে বেজ, যেটা এই বেজের উপর যদি একতলা বিল্ডিং হয় তাহলে এটা হবে এক স্তরী। অ্যান্ড এরকম অনেকগুলো তালা আছে, 10 তালা পর্যন্ত আছে, তাহলে সেটা হবে আমাদের এটা 5 স্তর, 5 অথবা 5 স্তর বিশিষ্ট। তো দ্যাট মিনস আমাদের এখানে এদেরকে আমরা একসাথে সাধারণ আবরণী টিস্যু বলা হয়। নিচে একটু গ্যাপ রেখে, অথবা এটা অবশ্য উপরে লেখা উচিত ছিল, উপরে একটা জায়গা থাকলে লেখেন যে স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, এদের সবাইকে সাধারণ আবরণী টিস্যু বলে। স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, এদের সবাইকে সাধারণ আবরণী টিস্যু বলে। যে কোনো একটা জায়গায় লিখে রাখেন, এদের সবাইকে সাধারণ আবরণী টিস্যু বলে। স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এদের সবাইকে সাধারণ আবরণী টিস্যু। বুঝতে পারছেন? সাধারণ আবরণী টিস্যু মানে কি? অর্থাৎ ভিত্তিপর্দার উপর এক স্তরে অবস্থান করে, অর্থাৎ ভিত্তিপর্দার উপর এক স্তরে অবস্থান করে, অর্থাৎ ভিত্তিপর্দার উপর এক স্তরে অবস্থান করে। লেখেন নাই কে দেখি? ভিত্তিপর্দার উপর কই? ভিত্তিপর্দার উপর এক স্তরে অবস্থান করে। এই সবগুলোই কোষ, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সবাই ভিত্তিপর্দার উপর এক স্তর করে থাকে। এদের স্তর হচ্ছে একটা থাকে। আচ্ছা, এখন আমরা স্কোয়ামাসে চলে আসি। আবার স্কোয়ামাস আবরণী টিস্যু, এটার অর্থ কি? আইসের মতো দেখতে। মাছের যে আইস যেরকম গোল গোল থাকে, এই কোষগুলো ওইরকম আইসের থাকে। তারপরে হচ্ছে এরাও তাহলে অবশ্যই, যেহেতু এরা সাধারণ আবরণী টিস্যু, তাহলে ভিত্তিপর্দার উপর কয় স্তরে থাকবে? এক স্তরে থাকবে। মানে কোনো একটা টিস্যু বা কোনো কোষ যদি আমাদের দেহে অবস্থান করতে চায়, তাহলে তার একটা বেস থাকে, একটা ভিত্তি থাকে, একটা কিছু পর্দা থাকে, এর উপর কোষগুলো এরকম সজ্জিত থাকে। তো এক স্তরে থাকে, এদেরকে বলা হয় স্কোয়ামাস। এরা সবাই, এদেরকে সাধারণ আবরণী টিস্যু, এরা সবাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। আচ্ছা, এখন তো আপনারা লেখেন যে এরা কিডনির বোম্যান্স ক্যাপসুলে অবস্থান করে। কিডনির বোম্যান্স ক্যাপসুল, কিডনির বোম্যান্স ক্যাপসুলে এরা অবস্থান করে।
কিডনি বোমেন্স ক্যাপসুল। এরা অবস্থান করে কোথায়? কিডনি বোমেন্স ক্যাপসুল। তাহলে বোমেন্স ক্যাপসুলটা কই? এটা হচ্ছে আমাদের নেফ্রন যে আছে কিডনির মধ্যে এরকম একটা ইয়ে আছে। কিডনি যে জায়গায় ফিল্ট্রেশন হয়, যে জায়গার মধ্যে ফিল্ট্রেশন হয় তাকে বলা হয় নেফ্রন। এই নেফ্রনের একটা অংশ দিলে আমরা দেখি তাহলে এই যে অংশটা এটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। দেখতে অনেকটা কাপের মতো, তাই না, পেয়ালার মতো। এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। আর বোমেন্স ক্যাপসুলের বাইরে যে এটা আবার বাইরে, এটাকে বলা প্যারাইটাল লেয়ার আর এটাকে বলা ভিসেরাল লেয়ার। মানে এই বোমেন্স ক্যাপসুল পুরো জায়গা, এখানে ফাঁকা জায়গা। আর এটা দেখতে অনেকটা ক্যাপসুলের মতো, অনেকটা মানে কি বলে পেয়ালার মতো। এই জন্য এটাকে বলে বোমেন্স। লেকিন বোমেন্স এটা আবিষ্কার করছে, এর জন্য বলা হয় বোমেন্স ক্যাপসুল। আমি আবিষ্কার করলে ফাইজা কি কাজ করে? বোমেন্স ক্যাপসুলের কাজ হচ্ছে এখানে এই ছাকার পর যে ফ্লুইডটা হয়, এই ফ্লুইডটাকে সে ধরে, এখানে অবস্থান করে। ফ্লুইডটা ইনিশিয়াল স্টেজে এখানে থাকে, থাকার পর নালীর মধ্যে দিয়ে তারপর চলে আসে। আর এর বাইরের দিকে যে আবরণ আছে এখানে মূলত স্কোয়ামাস আবরণ টিস্যু। আর কোনটা? স্কোয়ামাস আবরণ টিস্যু, ইউইশ। এখানে মূলত স্কোয়ামাস আবরণ টিস্যু থাকে। বোমেন্স ক্যাপসুল বা স্কোয়ামাস আবরণ টিস্যু, আয়সাকার বা বোমেন্স, এটা বলা হয় বোমেন্স ক্যাপসুল। তাহলে স্কোয়ামাস আবরণ টিস্যু গেল, তারপর কি আছে? ও, এখন ছবিটা আঁকতে হবে। এটা তো আসলে বইয়ের মধ্যে এটা দিলে দেখলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এই ছবিটা অবশ্যই দিতে হবে। এইদিকে উঁচু হয়েছে, কাকা হয় না দেখি। এই যেটা আমাদের
স্কোয়ামাস হয়েছে? ছবি আঁকা হচ্ছে? না স্যার গল্প করেন, গপ্প করেন, গপ্প। এটা হচ্ছে ভিত্তি পর্দা। এই পর্দার উপর সবগুলো কোষ এরা বসে থাকে, এটাকে ভিত্তি পর্দা বলা হয়। দেখতে অনেকটা ইয়ের মতো লাগতেছে না? কি এর মতো? আইসের মতো লাগে না? হ্যাঁ? আইসের মতো লাগে না? এটা সাপের অনেকটা আইসের মতো লাগতেছে। হ্যাঁ স্কেলের মতো লাগে, এই জন্য এটাকে বলা হয় হ্যাঁ, সাপটা দিয়ে স্কোয়ামাস আবরণ টিস্যু। আচ্ছা লেখেন, ফাইনালের সাপের লেখেন। মতো কত বড় স্লাইড করছে। লেখেন যে স্যার বসেন বসেন। এদিকে আবরণ, আসবে তো। আবরণ এবং ছাঁকনির কাজ করে। এরা আবরণ এবং ছাঁকনির কাজ করে, আবরণের কাজ করবে এবং ছাঁকনির কাজ করে। এরকম করে হইতো না, মানে ইয়ে করে দিতে হবে, এরকম করে লাগে কি করবে, বেঞ্জিনের মতো আর কি, এখন যেরকম যায় আর কি। পাগল হয়ে যাবে। এটা বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ এটা এটা একটু গোল করে দিয়ে নাকি ও, মোটা করে। ওটা করে দিতে হবে। বেসমেন্ট মেমব্রেনগুলো একটু মোটা হবে। হ্যাঁ, এবার কি লিখবো বলছিলেন? ভিত্তিপট আচ্ছা, তারপরে লেখেন যে এরা আবরণ এবং ছাঁকনির কাজ করে, আবরণের কাজ করে এবং ছাঁকনির কাজ করে, আবরণ এবং ছাঁকনির কাজ করে, আবরণ এবং ছাঁকনির কাজ। লিখছেন কিউবয়েডাল, তারপর লেখেন কিউবয়েডাল আবরণী টিস্যু। এখন গেল হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস শেষ, কিউবয়েডাল, কিউবয়েডাল। দেখেন এরা দৈর্ঘ্য প্রস্থ সরি উচ্চতা উচ্চতা উচ্চতায় একই রকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বা একই রকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর সেম থাকে। এই জন্য হচ্ছে কিউবয়েডাল। কিউব মানে কি, ঘন না? দেখতে না এটা কিউবের মতো, কিউব মানে চারটা। কিউব মানে ঘন, রুবিক্স কিউব, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম থাকে, এই জন্য কিউবয়েডাল বলে। হ্যাঁ, তাহলে এরা কোথায় থাকে? এরা নর্মালি দেখছেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে ভিত্তিপথের ওপর কয় স্তরে থাকবে? এক স্তর না একাধিক থাকবে? এক স্তর থাকবে। তাহলে এদের কোথায় পাওয়া যায়? কিউবয়েডাল কোথায় পাওয়া যায়? আমাদের যে জায়গার মধ্যে আমাদের শ্বাসনালীর মধ্যে কোনটা থাকে? আমাদের বৃক্কের সংগ্রাহী নালিকার মধ্যে মেইনলি। এই যেটা, এটা হচ্ছে সংগ্রাহী নালী। এটাকে বলা হয় সংগ্রাহী নালী। অনেকগুলো নেফ্রন একসাথে যুক্ত থাকে, এই যে একটা নেফ্রন এর সাথে যুক্ত থাকে, অনেকগুলো নেফ্রন যে নালীর সাথে যুক্ত থাকে তাকে বলা সংগ্রাহী নালী। এই সংগ্রাহী নালীর সাথে ওরা যুক্ত থাকে, এটাকে বলা হয় সংগ্রাহী নালী। ওখান দিয়ে আসবো না? এই নয় আঁকার দরকার নেই, আর আবার শুধু কে লিখবেন অবস্থা। এদেরকে লেখেন, এদেরকে বৃক্কের সংগ্রাহী নালীকে পাওয়া যায়, বৃক্কের সংগ্রাহী নালী, সংগ্রাহী নালীতে এতে পাওয়া যায়, বৃক্কের সংগ্রাহী নালীতে। হ্যাঁ, বৃক্কের সংগ্রাহী নালীতে, বৃক্কের সংগ্রাহী নালীতে এতে পাওয়া যায়। তাহলে এরা অনেকটা ভিত্তিপদের উপর কয় স্তরে থাকবে? এক স্তরে থাকবে।
অবশ্যই কিউবের মতো আল্লাহ বাড়ির স্যার এখানে মতো। কি একটা মনে স্যারটা হইছে অনেক ভালো হইছে আমার আইকে তুই আগে একটা বক্স আগে নিয়ে হ্যাঁ এবার মুছে দিলে ওই পাশে ভিতরে জিনিসটা মুছতে হবে। এই যে সে উপরে কি এগুলো ইয়ার মতো হ্যাঁ মাথা লুসি রোজে আমার স্টেজ পরে ওদের কাজ লিখছেন পরিশোষণ লেখেন এরা পরিশোষণ এবং আবরণে কাজ করে পরিশোষণ এবং আবরণের কাজ করে পরিশোষণ এবং আবরণের কাজ করে তারপর হচ্ছে কলামনার বুঝছেন তো কলামনার শব্দের অর্থ কি কলামনার অর্থ লম্বা কলামের মতো খাম্বা বাংলাতে যদি বলি খাম্বার মতো খাম্বা বুঝেনি খাম্বা মানে কি পিলারের মতো হ্যাঁ লম্বা লম্বা খাম্বার মতো হ্যাঁ এই জন্য এটাকে বলা হয় কলামনার আবরণের বিষয় এটাকে কলামনার আবরণের বিষয় লেখেন যে এরা কলামনার লিখছেন দেখেন এরা লম্বা কলামের মতো পরিশোষণ এবং আবরণের কাজ করে পরিশোষণ এবং আবরণের কাজ হ্যাঁ খাম্বার মতো লম্বা খাম্বার মতো কলামনা হয়ে গেছে তারপর লেখেন কি বইডাল এই কলামনা লেখেন যে এরা লম্বা খাম্বার মতো কলামের মতো স্তম্ভ বা কলামের মতো স্তম্ভ বা কলাম মানে এরা কলামের মতো মানে কলাম মানে খাম্বার মতো হ্যাঁ এরা লম্বা খাম্বাটা বাদ দেন লেখেন যে স্তম্ভ খাম্বাটা বাদ দিয়ে লেখেন স্তম্ভ খাম্বাটা বেশি বাংলা হয়ে যায় এরা দেখতে স্তম্ভের মতো স্তম্ভ মানে কি এই যে খাম্বা যদি আমার বাংলায় বলি সেটা হচ্ছে খাম্বা তাহলে এরা নর্মালি কোথায় থাকে এরা কেমন হবে তাহলে এরা লম্বা হবে না লম্বা আকৃতি হবে আর এরা কেমন ছিল দৈর্ঘ্য বস্তু উচ্চতা সেম টাইপের ছিল তাহলে লেখেন যে এরা প্রাণীর ক্ষুদ্রান্তে অবস্থান করে কাজ লেখেন ক্ষরণ শোষণ এবং রক্ষণ প্রোটেকশন চাপ দিচ্ছে ক্ষরণ শোষণ এবং রক্ষণ আমি সিম্পল করে রাখলাম
বুঝছি তো একই তো আমরা তো এভাবে মুছতে পারবো না। আমরা মুছতে পারবো আমরা আঙুল দিয়া। মুছতে পারবো। আর এই দেখ সাইজে হ্যাঁ হ্যাঁ নাম দিচ্ছি ওটা বক্সের মধ্যে আগে বক্স সাইজে দিই। আসলে সামনেই যারা সমান দেয় আর একটু দেখা হবে হ্যাঁ ইংলিশ মিডিয়ামে করছি আমার ইংলিশ মিডিয়াম মিডিয়ামে দোষ কেন যদি সেটা মায়েরা বলতে শুরু করছো এরা আমার ঘর আগাইছে ফার্স্টে ঘর না এটা বাক্স বুঝছে পরীক্ষাটা নিয়ে ফেলবো তাহলে কি পরীক্ষা তাই আমরা তো আসবোই না এরপর থেকে লকডাউন পুলিশে ধরবো সরকারি জব চাও না আমার রিক্সা পাওয়া যে কঠিন স্যার পুলিশে বললে গরিব বাবার একটা ব্যাংক কাঁদে ধরে উঠবো স্যার আমরা যাবো আপনি তো ফজলে তাহলে একটা পরীক্ষার জন্য আপনি কি স্যার 1 লাখ টাকা পকেটের থেকে গায়েব হয়ে আচ্ছা ঠিক আছে ব্যাংক তাহলে ব্যালেন্স কত একটা সাদা লিখছেন এটা শেষ তারপর লেখেন ভিত্তি পর্দার উপর বড় করে নিচে লেখেন ভিত্তি পর্দার উপর পরীক্ষা এটা এই চ্যাপ্টারের উপর হবে সেই লকডাউন ভিত্তি পর্দার উপর স্যার এটার কাজ না 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 আর একটা বড় করে পয়েন্ট লেখেন ভিত্তি পর্দার উপর কয় স্তরে সজ্জিত থাকে এর উপর ভিত্তি করে আবরণী টিস্যু 3 ধরনের মানে কয় স্তরে এখন তো আমরা বললাম এখন আমরা পড়ছি এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অবস্থা এবং কাজ কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপর কয় স্তরে থাকে 1 স্তর না 2 স্তর না 3 স্তর আর এর আগে যেগুলো ছিল আমাদের যে স্কোয়ামাস কলামনার কিবোইডাল কলামনার এগুলো সবাই কয় স্তর বিশিষ্ট এখন আমরা পড়বো যে ভিত্তি পর্দার উপর কয় স্তরে সাজানো থাকে এর উপর ভিত্তি করে আবরণী টিস্যু এর উপর ভিত্তি করে আবরণী টিস্যু এর উপর ভিত্তি করে আবরণী টিস্যু আবরণী টিস্যু কয় ধরনের 3 ধরনের আবরণী টিস্যু 3 ধরনের এর উপর ভিত্তি করে আবরণী টিস্যু 3 ধরনের একটা কি সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আর স্কিউডো স্ট্র্যাটিফাইড সাধারণ আবরণী টিস্যু আপনারটা হচ্ছে স্ট্রেটিফাইড হ্যাঁ সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু প্রথমটা কেন হচ্ছে সাধারণ এলো সাধারণ এর আগে আমরা যে 3টা পড়ছি এটা তো বললামই এটা ভিত্তি পর্দার উপর কয় স্তরে থাকে 1 স্তরে থাকে তাহলে সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হ্যাঁ লিখছেন সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড সিউডো স্ট্র্যাটিফাইড সাধারণ আবরণী স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু অ্যান্ড সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু লিখছেন নি লেখেন সাধারণ আবরণী টিস্যু এর আগে আমরা পড়ছি লেখেন ভিত্তি পর্দার উপর 1 স্তরে সজ্জিত থাকে সাধারণ আবরণী টিস্যু ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত থাকে মাফি কাটতে তো না সাধারণ আবরণী টিস্যু ভিত্তি পর্দার উপর 1 স্তরে সজ্জিত থাকে
ভিত্তি পর্দার উপর কয় স্তরে থাকে? তাই এক স্তরে সাজানো থাকে। লিখছেন? তাতে টাইম বেশি লাগে। আমার অন্য একটা দিয়ে আর স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, তাহলে সাধারণ আবরণী টিস্যু কি কি আছে বলেন? এই যে এর আগে আমরা যা পড়ছি, স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার, এটা সব হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। স্ট্রেটিফাইড কোনগুলো? হ্যাঁ, সমস্যা নেই, আমরা আল্লাহকে শুধু ভয় পাই, আর কাউকে ভয় পাই না। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু কোনটা? আসলে আইসিএস। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু কোনটা? যে টিস্যুগুলো ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে। দেখেন, স্ট্রেটিফাইড দেখেন ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে। সাধারণ আবরণী টিস্যু লিখছেন? উদাহরণ লেখেন, স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। মানে এর আগে আমরা যা পড়ছি এগুলো, এই তিনটা ছিল সাধারণ আবরণী টিস্যু। স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার, এগুলো সব হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। এগুলো কেমন আবরণী টিস্যু? আন্টি জি, ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে সকাল কয়টায়? 7টায়। কালকে কী বার? বুধবার, মঙ্গলবার। কালকে সকালে আসতে পারলে আসতে পারবে না? না সকাল, ওদের তো আমার সকালে তো আবার ইয়ে থাকে, ওই ওরা কি বিকেলে আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফোন দেবো একটু পরে, আমি ক্লাসে আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বললাম? সাধারণ আবরণী টিস্যু কারা কারা লিখছেন? স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। স্ট্রেটিফাইড কারা কারা আছে? স্ট্রেটিফাইড মানে কি, কয়টা স্তরে থাকে? স্ট্রেটিফাইড হচ্ছে একাধিক স্তরে এরা অবস্থান করে। স্ট্রেটিফাইডের মধ্যে কারা কারা? হ্যাঁ, স্ট্রেটিফাইডের মধ্যে লেখেন, এরা ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে। লিখছেন? ভিত্তি পর্দার উপর কয় স্তরে থাকে? একাধিক স্তরে থাকে। তারপর লেখেন যে, তারপর কি বললাম? না না, একাধিক স্তরে সজ্জিত থাকে। লেখেন যে এদের স্তরের সংখ্যা, এদের স্তরের সংখ্যা, এদের স্তরের সংখ্যা স্তরের সংখ্যা পরিবর্তন, এদের স্তরের সংখ্যা পরিবর্তন হয়। স্তরের সংখ্যা পরিবর্তন হয় মানে দেখা যায় যে, যেমন আমাদের ত্বককে যদি আমি টান দিলে কি হয়? লম্বা হয় না? আবার ছেড়ে দিলে কি আগের মতো থাকে? টান দিলে লম্বা হচ্ছে, ছেড়ে দিলে আগের মতো থাকতেছে। এই যে লম্বা হচ্ছে, আর এদের ত্বকের যে কি বলে স্তরের সংখ্যা দেখা যাচ্ছে, এই ত্বকের যে কোষগুলো আছে ভিত্তি পর্দার উপর 10টা স্তর করে আছে। টান দিলে হয়ে যাবে 4টা, আবার ছেড়ে দিলে হয়ে যাবে 10টা। যেহেতু এদের স্তরের সংখ্যা চেঞ্জ হয়, এই জন্য এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। কি বললাম? লেখেন যে এদের স্তরের সংখ্যা পরিবর্তন হয়। লেখেন যে, হ্যাঁ লেখেন যে তাই এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। ট্রানজিশনাল তাই এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। তাই এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। যেহেতু এদের সংখ্যা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাই এদেরকে কি বলেন?
ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। তাই এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। দেখা যাবে হঠাৎ করে এর স্তরের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে 10টা। তাহলে এরা কই থাকতে পারে? আচ্ছা, একটা সিম্পল আইকিউ কোশ্চেন, যে এরা যেহেতু ভিত্তিপদের ওপর 7 থেকে 8টা অথবা 10টা স্তরে সজ্জিত আছে, তাহলে ওদের কাজ কি হতে পারে? সিম্পল একটা কাজ করেন, বলেন। মানে প্রোটেক্ট করা তো ঠিক আছে, প্রোটেক্ট করা। দ্যাট মিনস ওর ভেতর দিয়ে তাহলে কি কিছু ঢুকতে পারবে? পারবে। দ্যাট মিনস ওদের কাজ হবে তোমার মানে বাইরে কোনো পদার্থ যাতে ভেতরে ঢুকতে না পারে, এরকম কাজ করবে। তাহলে কোথায় থাকে? এটা আমাদের ত্বকে থাকে। ত্বকের মধ্যে কোনো পানি দিলে কি পানির ভিতরে ঢুকে? পানি ঢুকে না, কারণ এর মধ্যে কয়েকটা স্তরে এর আবরণ টিস্যুগুলো সাধারণ থাকে। আবার ইউরিনের ব্লাডার, মূত্রথলি, এর মধ্যে ইউরিন জমা থাকে। তো এটা চিন্তা করেন, এর ভেতরে যে মূত্রথলি আছে ওর মধ্যে দিয়ে আবার ভেতরে দেহের মধ্যে ঢুকলো, তাহলে হোয়াট উইল হ্যাপেন? যে লাউ সেই কদু হয়ে যাবে না? এর জন্য ইউরিনের ব্লাডারে আল্লাহ তাআলা এখানে এক ধরনের টিস্যু দিয়ে রাখছে, যেটা হচ্ছে কয়েকটা স্তরে তারা সজ্জিত থাকে। হ্যাঁ, যাতে এরা ভেতরে আবার না ঢুকতে পারে। কিন্তু নেফ্রনের মধ্যে কিন্তু আবার কিছু কিছু টিস্যু আছে যেগুলো আবার পুনঃশোষিত হয়, অ্যাবজর্পশন হয়। এবার আমরা পড়বো পরে। তাহলে এরা দেখেন যে এরা স্যার আপনার জন্য একটা আইকিউ কোশ্চেন, আইকিউ এর পূর্ণরূপ বলেন। ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট। কেন বলে যে ওর আইকিউ এত, ওর আইকিউ 47, এর আইকিউ 98, এর হ্যাঁ, মানাস ট্রানজিশনাল লিখছেন। উদাহরণ লেখেন, যে উদাহরণে লেখেন ত্বক 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 এবং মূত্রথলির আবরণ টিস্যু। ত্বক এবং মূত্রথলির আবরণী টিস্যু। ত্বকের মধ্যে এবং মূত্রথলির মধ্যে এই সকল আবরণী টিস্যুর অবস্থান করে। ত্বক এবং মূত্রথলিতে এই সকল আবরণী টিস্যু অবস্থান করে। তাহলে এটা ভিত্তিপত্রের উপর কয় স্তরে সাধারণ থাকে? একাধিক স্তরে শুধু। এটা এক এক রকম অংশ থাকে। আবার পানি পড়ছে। এখন আমি অনেক টাইট করে লাগাই না, ওদের আসবে করে লাগাই না। হয়েছে? কার কার হয় না দেখি। আর পরে প্লিজ এই কথা বলা যাবে না। হয়েছে? এটা ভিত্তিপাতার উপর কয় স্তরে সাধারণ থাকে? কয়েকটা স্তর করে আছে না? একটা কোষ, একটা স্তর, একটা স্তর, এটা বিভিন্ন ধরনের কয়েকটা স্তর করে কোষগুলো সাধারণ থাকে। এই জন্য এটাকে কি বলা হয়? ট্রানজিশনাল আবরণ টিস্যু বলে। মানে এক রকম কিছু কিছু আছে, পার্থক্য আছে। দিয়ে দিন, সমস্যা নাই, নো প্রবলেম। নেক্সট তারপরে লেখেন সিউডো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু।
pseudo stratified. Pseudo stratified. Pseudo মানে কি? Pseudo মানে ভ্রান্ত। ভ্রান্ত মানে কি? ভুল। Pseudo মানে ভ্রান্ত, stratified. Pseudo মানে ভ্রান্ত। আর stratified মানে আস্তরণ, স্তর। That means এদের কাছে মনে হবে কয়েকটা স্তর আছে। ভ্রান্ত স্তর বা কয়েকটা স্তর মনে হবে, কিন্তু আসলে তারা কয় স্তরে তারা সজ্জিত? তারা মেইনলি এক স্তরে সজ্জিত, কিন্তু মনে হবে তারা একাধিক স্তরে সজ্জিত আছে। এদেরকে বলা হয় pseudo stratified. ভালো করে লক্ষ্য করেন এদিকে। এদিকে এরকম ইয়ে আছে। দেখেন এদিকে লক্ষ্য করেন। এদিকে তাকাতে বলছি। ভাইয়া কি ভাইয়া? এটা কি খায় না মাথায় দেয়? খায় না মাথায় দেয়, কি করে? এটা আসলে দেখেন এই কোষগুলো একটার পরে আরেকটা কিন্তু কোষগুলো সাজানো আছে, একটার পরে একটা আছে, এই কোষের পরে ওই কোষ আছে। কোষগুলো একটার পরে আরেকটা সাজানো আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই কোষগুলো একটার পরে আরেকটা সাজানো আছে, এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা এর উপরে সাজানো আছে, কিন্তু নিউক্লিয়াসগুলো বিভিন্ন স্তরে সাজানো আছে। নিউক্লিয়াসের অবস্থা ভিন্ন ভিন্ন স্তরে আছে, যার জন্য মনে হয় যে আসলে তারা কয়েকটা স্তর, কিন্তু আসলে তারা কয় স্তর? তারা আসলে এক স্তরে আছে। তারা মেইনলি এক স্তরে আছে, কিন্তু মনে হয় কয়েকটা একাধিক স্তরে তারা সজ্জিত আছে। এই জন্য এদেরকে কি বলা হয়? কি বলে এর জন্য? pseudo stratified, ভ্রান্ত। মনে হবে যে আসলে তারা কয়েকটা স্তর করে আছে। হ্যাঁ, কি মার্ক করতে হবে? ভিত্তিপর্দা। এটা আসলে অবশ্য ভিত্তিপর্দা না, এটা নরমাল পর্দা। তাহলে এরা কিন্তু সবাই এক স্তর করে সাজানো আছে, কিন্তু নিউক্লিয়াস বিভিন্ন লেভেলে থাকার জন্য মনে হচ্ছে আসলে তারা কয়েক স্তরে কোষগুলো আছে, কিন্তু তারা মেইনলি এক স্তরে আছে। একটার পরেই কিন্তু আরেকটা আছে। দেখেন এই কোষের পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, একটার পর আরেকটা সাজানো আছে, কিন্তু মনে হচ্ছে যে না, ওনার কয়েকটা স্তরে কোষগুলো সাজানো, কিন্তু নিউক্লিয়াস বিভিন্ন লেভেলে থাকার জন্য মনে হচ্ছে তারা একাধিক স্তর। তাহলে লেখেন, ডেসক্রিপশনটা লেখেন যে এই সকল কোষ, এই সকল টিস্যুর কোষগুলো, এই সকল টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকলেও, ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকলেও এক স্তরে সজ্জিত থাকলেও ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকলেও দেখতে একাধিক স্তর মনে হয়। এক স্তরে সজ্জিত থাকলেও দেখতে এক স্তর মনে হয়, এক স্তর মনে হয়, হ্যাঁ, দেখতে একাধিক স্তর মনে হয়। এক স্তরে সজ্জিত থাকলেও দেখতে একাধিক স্তর মনে হয়, কারণ এদের নিউক্লিয়াস বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। কারণ এদের নিউক্লিয়াস বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। কারণ এদের নিউক্লিয়াস কই থাকে? বিভিন্ন উচ্চতায় অবস্থান করে।
বশির আহমেদ কে? ইফতি কে? আরেক বান্ধবী ইফতি, বশির আহমেদ। আচ্ছা, বিভিন্ন উচ্চতায় এরা অবস্থান করে, লিখছেন? নিউক্লিয়াসগুলো বিভিন্ন উচ্চতায় অবস্থান করে, কারণ এদের নিউক্লিয়াস বিভিন্ন উচ্চতায় অবস্থান করে, লিখছেন? তারপরে এরা তাহলে কোথায় থাকে? এরা থাকবে কই? দেখেন, এরা প্রাণীর শ্বাসনালীতে অবস্থান করে। সিডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার অবনের টিস্যু। এরা প্রাণীর শ্বাসনালীতে অবস্থান করে, দেখছেন? এরা প্রাণীর শ্বাসনালীতে অবস্থান করে। প্রাণীর শ্বাসনালী, এটাকে বলে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার অবনের টিস্যু। মানে এটাকে, এরা আরও কয়েকটা টাইপ আছে। সিডো মানে কি? ভ্রান্ত, মানে স্ট্র্যাটিফাইড, সিডো স্ট্র্যাটিফাইড থাকে এবং তারা সিলিয়া তৈরি করে। সিলিয়া মানে ঝাড়ুর মতো আমাদের শ্বাসনালী। চিন্তা করেন যে আমরা যদি কোনো একটা কাগজ রেখে দেই এর মধ্যে, 2-1 দিন পর দেখবো কি এর উপরে একটা আস্তরণ পড়ে গেছে না ধুলাবালির, কিন্তু আমরা কত নিঃশ্বাস নিতেছি, এরপরে কি আমাদের কোনো ধুলাবালির আস্তরণ পড়ে ভেতরে? এর মধ্যে কি থাকে? ঝাড়ুর মতো একটা সিস্টেম আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা এখানে যে আবরণ টিস্যু আছে, এই আবরণ টিস্যুগুলোকে কী করছে? একটু মডিফাই করে ফেলছে, মানে অন্যরকম করছে। কিভাবে? না, এটা আমরা নেক্সট বর্ণনাতে এক লাইন, কিন্তু আমি বুঝের ব্যাপারটা। এই আবরণ টিস্যুগুলা একটু মডিফাই হয়ে তারা এরকম সিলিয়ার মতো তৈরি করে। মানে ঝাড়ুর মতো তৈরি করে। মানে কাটা মনে হচ্ছে না? এই ঝাড়ুর ভাগ, এর মধ্যে যদি কোনো ডাস্ট পার্টিকেল যদি এর মধ্যে যদি টাচ হয়, এবং এখানে মিউকাস থাকে, প্রচুর মিউকাস, এবং আমরা হাঁচি দিয়ে যখন করি, হাঁচি যখন দেই সবগুলাকে একসাথে ভিতরে দেয়, হাঁচির সাথে সাথে বাঁচির সাথে সাথে বেরিয়ে যায়। হ্যাঁ, ইরিটেশন যদি হয়, এখানে যদি কোনো ইরিটেশন হয়, আমাদের শ্বাসনালীটা পুরোটাই রিফ্লেক্স আছে, মানে এই শ্বাসনালীটার ভেতরে যে স্নায়ু আছে এগুলো অনেক সেন্সিটিভ। একটু কোনো কিছু ঢুকলেই কেমন হয় না, বমি আসে, প্লাস হাঁচি আসে, কাশি আসে না, কারণ এগুলো অনেক সেন্সিটিভ। এর মধ্যে সর্দি, অ্যালার্জিক রিয়াকশন, আমাদের অ্যালার্জিক রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি, মানে যখন আমাদের এই অ্যালার্জেন সাবস্টেন্স, মানে এই সকল ধুলাবালি অথবা কোনো ফুলের রেণু অথবা সামথিং যদি আমার নাকের ভিতরে ঢুকে, তখন কি হয়? তখন আমাদের বডির ডিফেন্স সিস্টেম তখন কাজ করে। তখন কী করে? তখন এই সকল জায়গা থেকে আমাদের এই শ্বাসনালীর যে কোষগুলো আছে এখানে, এবং নাকের যে মিউকাস আছে, আমাদের নাকের ভেতরে ছিদ্র আছে, মানে মাঝখানে একটা বড় ক্যাভিটি আছে, ছোটো ক্যাভিটি আছে। এই ক্যাভিটির চারপাশে আবরণ আছে, মিউকাসের আবরণ আছে, এবং সেখানে তোমার আছে, স্নায়ু আছে, অলফেটরি স্নায়ু আছে। এই অলফেটরি স্নায়ুর মাধ্যমে আমরা ঘ্রাণ নেই। এখন কথা হচ্ছে আমাদের সর্দি কেন লাগে? সর্দি কারণ লাগে যখন অ্যালার্জিক সাবস্টেন্স আমাদের নাকের ভিতরে ঢুকে, তখন সেখান থেকে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়, এবং আমাদের যে মিউকাসের আবরণ আছে এটার ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে তখন ভেতর থেকে পানিগুলা বেরিয়ে আসে। এটা তো ভালো সিস্টেম, কারণ যখন দেখবে যে বডির মধ্যে যে কোনো হিউজ অ্যামাউন্ট অফ ডাস্ট পার্টিকেল আমার নাকের মধ্যে দিতে যাচ্ছে, তখন তার চারপাশে যে আবরণ আছে, আবরণগুলোকে তখন স্টিমুলেট করে যে তুমি বেশি বেশি সিক্রেটরি সাবস্টেন্স, বেশি বেশি ফ্লুইড সাবস্টেন্স সিক্রেট করো, যাতে এই ধুলাবালিগুলো যাতে আটকা পড়ে। না হলে কী হবে? ফুসফুসে আমার যাবে, চলে যাবে, একদম ভেতর দিকে ঢুকে সেখানে হয়তো বা ঝামেলা করতে পারে। এই জন্য কী করে? এখানে মিউকাসের আবরণ বেশি তৈরি হয়, মানে মিউকাস বেশি সিক্রেশন হয়, এবং এটা আমাদের রানিং হচ্ছে ইনফ্লামেশন হয়। এটা ফুসফুস, এই যে বাতাসের মাধ্যমে ঢুকে, ড্রপলেটসের মাধ্যমে আটকায় তো, কিন্তু কথা হচ্ছে আটকায় মানে এগুলো আমাদের একদম অ্যালভিওলেতে যখন যায় তখন এখানে ইনফ্লামেশন হয়, মানে বডি ডিফেন্স সিস্টেম হয়। আটকায় মানে কি? এগুলো তো আটকাচ্ছে, কিন্তু তারপরেও কি সব ভাইরাস তো একদম ছোটো, ডাস্ট পার্টিকেল হয়তো বা একটু বড় বড়, কিন্তু ভাইরাস তো একেবারে ছোটো, ওরা একদম ফুসফুসে অ্যালভিওলেতে চলে যায়। আর কয়েকটা গেলেই তো হয়, মানে যখন ভাইরাস তো অনেক ছোট, যার জন্য অ্যালভিওলেতে যখন যায় তখন
কথা হচ্ছে যে কোশ্চেনটা এটা না, কোশ্চেন হচ্ছে তো আমাদের এর আগেও আমাদের এই সকল করোনা ভাইরাসের যে আগের যে জাত ছিল, আগের যে স্টেইন ছিল, এগুলো দিয়েও হয়তো এফেক্ট হতো, কিন্তু এখন কেন আমাদের সমস্যা হচ্ছে বা এখন কেন আমরা আক্রান্ত হচ্ছি? কারণ এটা করোনা ভাইরাস তার স্টেইন চেঞ্জ করে ফেলছে, তার গঠন চেঞ্জ করে ফেলছে, যার জন্য আমার বডি এদের চিনতে পারে না। প্রথমবার যখন যায় তখন এদেরকে চিনতে পারে না, যার জন্য আমাদের বডি ডিফেন্স সিস্টেম হইতে একটু সময় লাগে। কিন্তু আগে থেকে যদি আমি চিনে রাখি, চিন্তা করো যে আমি জানি ও হচ্ছে আমার শত্রু, তাহলে আমি ওর কাছ থেকে ও মেশিন গান এরকম করে তাক করে রাখবো, যখন ডুববো তখনই ফায়ার করবো। তুমি চিন্তা করো যে আমি জানি না যে ও আমার বন্ধু না শত্রু। যদি প্রথমবার যদি আসে তাহলে আমার বুঝতে অসুবিধা হয়। তখন কি হয়? তখন দেহের মধ্যে ঝামেলা হয়, তখন দেহের মধ্যে ইমিউনিটি তৈরি করতে সময় লাগে, 7 থেকে 8 দিন সময় লাগে। তখন এর মধ্যে কিছু হিমোরেজ হয়, রক্তক্ষরণ হয় ফুসফুসে, যার জন্য সে মারা যেতে পারে। ব্লাড প্রেশার কমে যায়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, ইডেমা তৈরি হয়, মানে এখানে ফুলে যাবে ফুসফুসগুলা, বা এর মধ্যে যখন ফুলে যাবে, একটা জায়গায় ফুলে গেলে ওই জায়গার মধ্যে দিয়ে কি বেশি অক্সিজেন পাস করতে পারবে? মানে মূল কথা হচ্ছে আমাদের যে ভেতরে যে অ্যালভিওলাই আছে, মানে বাতাসের থলি আছে, ছোটো ছোটো কুঠুরি আছে, আর এই চারপাশ দিয়ে রক্তনালী আছে। চিন্তা করেন যে এই করোনা ভাইরাস এখানে গিয়ে এই জায়গাগুলো ফুলে ফেলে, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, মানে একদম ফুলে যায়, যার জন্য অক্সিজেন ভিতরে ঢুকতে পারে না, এবং অক্সিজেনের অভাবে তখন মারা যায়। যদি আমরা অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দিতে পারি তাহলে সমস্যা হবে না। আজকে তাহলে এই পর্যন্ত থাকো। এখন আমার তরফ থেকে কোনো বন্ধ নাই, তোমরা যদি আসতে পারো, তোমার বাসা কই? তো যদি আসতে পারো আসবা, সমস্যা নেই। আর না হইলে রানীবাজার পুলিশ দাঁড়ায় থাকে, একদম বন্ধ। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে তোমার কোনো ধরনের বন্ধ টন্ধ বলতে কিছু নাই। তোমরা যেহেতু আরও যারা আসতে পারবা আসবা, না আসলে অনলাইনে আসবা। কি কলম পাইছেন? বৃষ্টি পড়ে।